তো আমরা যদি ইনডিজাইনের একটা ডকুমেন্ট নিয়ে কাজ করা শুরু করতেছি, আজকের সেকেন্ড ক্লাস। আপাতত আমি গতদিনের মতোই 10টা পেজ স্টার্ট ফ্রম ওয়ান যা থাকুক। ওকে, প্যারাগ্রাফ নিয়ে আসি। আচ্ছা, আর একবার শুরু করি। সেটা হচ্ছে যে ডকুমেন্টটা সেট আপ করতেছি। গতদিন একটা জিনিস এখানে বাকি ছিল, সেই জিনিসটা হচ্ছে প্রাইমারি টেক্সট ফ্রেম, তাই না? আমি বলছিলাম যে গতদিন আপনারা মানে বুঝালেও বুঝবেন না, তো আজকের দিনের জন্য এটা রেখে দিচ্ছিলাম। তো আমি এখানে নাম্বার অফ পেজেস 10 রাখলাম। ফেসিং পেজেস মানেটা কি? যদি মুখোমুখি কোনো পেজ থাকে, পাশাপাশি পেজ থাকে, যাদেরকে একত্রে আমরা বলবো স্প্রেড। প্রাইমারি টেক্সট ফ্রেম হচ্ছে এরকম যে আমরা যে মার্জিনটা সেট করি না একটা পেজের ভেতরে, সেই মার্জিনটা একটা টেক্সট ফ্রেমের ভেতর মতো অ্যাটিটিউড করবে। আমরা যখন কোনো কিছু লিখতে যাই ইনডিজাইনে, তখন কি করতে হয়? একটা টেক্সট ফ্রেম তৈরি করতে হয়। সেই জিনিসটা যদি আমি প্রাইমারি টেক্সট ফ্রেম অন রাখি, তাহলে পুরো মার্জিন এরিয়াটা একটা টেক্সট ফ্রেমের মতো করে কাজ করবে। দেখেন, আমি এই মুহূর্তে টেক্সট ফ্রেম প্রাইমারি টেক্সট ফ্রেমটা অন রাখলাম। অন রেখে ওকে বাটনে প্রেস করি। এবার টাইপ টুল নিয়ে যদি মাউসটা এখানে নিয়ে আসি, দেখেন আমি যদি ক্লিক করি, এবার এখানে লেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই মার্জিন এরিয়ার ভেতরে এখন এরা টেক্সট ফ্রেম আকারে কাজ করতেছে। এবার আমি ওই টেক্সট যে ফাইলটা তৈরি করলাম, সেই ফাইলটাকে যদি এখানে নিয়ে আসতে যাই, তাহলে কি করব? সেই ফাইলটাকে প্লেস করতে হবে, এখানে ইম্পোর্ট করতে হবে। সেই ইম্পোর্ট করার সিস্টেমটা কি? ফাইল, তারপরে প্লেস, তারপরে আমরা যেখানে ওই লোকেশনটা আছে সেই লোকেশনে যাব, গিয়ে তারপরে ওই ফাইলটাকে লোকেট করব। খেয়াল করে দেখবেন একটা জিনিস, আমাদের যে ডকুমেন্টটা আমরা প্লেস করলাম, সেই ডকুমেন্টটা ফার্স্ট পেজে মানে টেক্সট আর কি বলবো এডিটেবল অবস্থায় রেখে আমি যখন প্লেস করছি, তখন সে পুরো জায়গাটা জুড়ে যতটা জায়গা দরকার ততটা জায়গা সে নিয়ে নিচ্ছে এবং কন্টিনিউ করছে। হ্যাঁ, আমরা পেজ নিয়েছিলাম কয়টা? 10টা। আমরা একটু পেজেস প্যানেলে যাই, উইন্ডো থেকে পেজেস প্যানেল। গতদিন দেখছি মনে হয় আমরা এটাতে, না? পেজেস, আমাদের পেজ থাকার কথা ছিল 10টা, বাট এখন দেখেন খেয়াল করে এখানে আছে 23টা। তার মানে তার বাড়তি আরো 13টা পেজ দরকার হয়েছিল, সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এর পেছনে মূলত কাজ করতে হচ্ছে আমাদের এই প্রাইমারি টেক্সট ফ্রেম। আমি যদি এবার উইন্ডো থেকে ভিউ থেকে এক্সট্রাস, সেখান থেকে শো টেক্সট থ্রেডস এটা অন করি, তাহলে কি হবে? কোন টেক্সট ফ্রেম থেকে কোন টেক্সট ফ্রেমে লেখাগুলো পাস হয়েছে সেটা আমাকে দেখাবে থ্রেডিং এর মাধ্যমে। এবার আমি যদি একটা ফ্রেম সিলেক্ট করি, তাহলে দেখবো যে সবগুলো টেক্সট ফ্রেম একটার সাথে আরেকটা থ্রেড হয়ে আছে। আমরা যদি এখানটায় একটু জুম করি, তাহলে দেখবো যে এই আউটপোর্ট থেকে ইম্পোর্ট, এই ফ্রেমের আউটপোর্ট থেকে এই ফ্রেমের ইম্পোর্টে গেছে। এই ফ্যাসিলিটিসটা আমরা পাই যদি প্রাইমারি টেক্সট ফ্রেম অন করে রাখি। বুঝে গেছে? আচ্ছা,
তাহলে এবার আমরা একটু দেখি ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেটটা ফটোশপ ইলাস্ট্রেটরে দেখে আসছেন, ওখানে কি ছিল? দ্যাট মিনস ওখানে যেসব ফাংশন গুলো ছিল সেগুলো ছিল একটা ক্যারেক্টারকে কিভাবে মডিফাই করা যায়, বা একটা ক্যারেক্টারকে মডিফাই করার প্রয়োজন হলে আমরা ওই ক্যারেক্টার প্যালেটটাকে ব্যবহার করব, তাই তো? সেটা আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে পাইতাম উইন্ডো মেনুর ভেতরে। এখানেও আমরা ঠিক সেভাবে খুঁজে দেখি, উইন্ডোর ভেতরে কোথাও ক্যারেক্টার লেখা নাই, বাট এখানে দেখতেছি টাইপ অ্যান্ড টেবিলস নামে একটা অপশন আছে। তাহলে উইন্ডো থেকে টাইপ অ্যান্ড টেবিলস, সেখান থেকে ক্যারেক্টার, শর্টকাট আগের মতোই কন্ট্রোল-T। সিলেক্ট করলাম ক্যারেক্টার। যদি কখনো ক্যারেক্টার প্যালেট ওপেন করার পর সেটা মানে ছোট হয়ে আসে এরকম, তাহলে আমাদের করণীয় কি? মেনুতে গিয়ে শো অপশন। আচ্ছা, এবার এখানে দেখেন তো এমন কোন জিনিসটা আছে যেটা আপনি চেনেন না আগে থেকে বা জানেন না আগে থেকে? সবই চেনা আছে, শুধুমাত্র এই যে এই জায়গাটা, এইটা নতুন অ্যাড হয়েছে। আমরা যদি উপর থেকে দেখে আসি, উপরের কাজ হচ্ছে কি? ফন্ট নেম চেঞ্জ করার জন্য, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য, এটা সাইজ, এটা হচ্ছে লিডিং এর কাজ কি? দুটো লাইনের মাঝখানের গ্যাপ তৈরি করার জন্য আমরা এটা ইউজ করতে পারি লিডিং। কার্নিং এর কাজ কি? দুটো স্পেসিফিক ক্যারেক্টারের মাঝখানের গ্যাপ কন্ট্রোলের জন্য ইউজ করবো হচ্ছে কার্নিং। আর ট্র্যাকিং এর কাজ হচ্ছে সিলেক্টেড সমস্ত ক্যারেক্টারের গ্যাপ কন্ট্রোল করার জন্য, তাই তো? হরিজন্টালি স্কেল এবং ভার্টিক্যালি স্কেল দুটো জিনিস আছে, তাদের কাজ হচ্ছে যে আমরা ফন্ট সাইজ ইনক্রিজ না করেও তাদের হাইট এবং উইথ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। দ্যাটস ওয়াই এই যে ভার্টিক্যাল স্কেল বা হরিজন্টাল স্কেলটাকে ব্যবহার করা যায়। বেসলাইন শিফটের কাজ কি? বেস লাইন থেকে উপর দিকে বা নিচের দিকে নেওয়ার জন্য। পজিটিভ ভ্যালু দিলে উপরে যাবে, নেগেটিভ ভ্যালু দিলে নিচে আসবে। ভেরি গুড। তাহলে বেস লাইন কোনটা? যেই লাইনটাকে আমরা বেস করে লিখতেছি, আর মানে আমাদের ইংরেজি খাতার 3 নাম্বার লাইনটা, তাই তো? ইংরেজি দাগটানা খাতার 3 নাম্বার লাইনটা থাকে। তারপরে আছে হচ্ছে স্কিউ। স্কিউ এর ব্যাপারটা মানে আমরা ফ্রি ট্রান্সফর্মে দেখছি ফটোশপে। স্কিউ করলে কি হয়? বাঁকা তারা হয়, তাই তো? হেলে যায়। তো যে কোনো একদিকে হেলানোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরেন কোন একটা ক্যারেক্টার আপনার দরকার হচ্ছে একটু ইটালিক ফর্মে নেওয়া, বাট সেটা দেখা যাচ্ছে যে আপনি ইটালিক করতে পারতেছেন না, বিকজ সেই ফ্যামিলির ভেতরে, ফন্ট ফ্যামিলির ভেতরে ইটালিক কোনো অপশন নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, আমি এখানটা একটু জুম ইন করি, ডাবল ক্লিক করে এটাকে মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যেটা করতেছি, স্কিউ ভ্যালুটাকে পজিটিভলি 20 মানে 15 to 22 এর মধ্যে দিলে ইটালিক মানে ইলিউশনটা তৈরি হয়ে যায়। 20 দিলাম, তাহলে এটা কি একটা ইটালিক ক্যারেক্টার গুলোর মতো লাগতেছে না? আমরা সবসময় ইটালিক ক্যারেক্টারকে ডান দিকে হেলে থাকতে দেখি, বাট আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এই ফন্টে ইটালিক আছে বাট ডানে হেলে যায়, আমার তো এটা বামে হেলান না। তাহলে এই ভ্যালুটাকে জাস্ট একটু রিডিউস করে দেই নেগেটিভলি, তাহলে সে এইভাবে হেলে যাবে। মানে আমি যে কোনো ভাবে কোনো একটা ক্যারেক্টারকে স্কিউ করতে পারি পজিটিভ অর নেগেটিভ ওয়েতে। তাহলে ক্যারেক্টার প্যালেট বোঝানোর কিচ্ছু নেই, তাই না? এবার আমরা একটু আসি হচ্ছে, জি হ্যাঁ, ওখানে আমাদের এই অপশন গুলো নাই যে অল ক্যাপ, স্মল ক্যাপ, আন্ডারলাইন, এগুলো কিছু নেই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা যখন টাইপ টুলে থাকি তখন একটু অপশন বারটাকে দেখেন, যেটা ইনডিজাইনে বলা হয় কন্ট্রোল বার। কন্ট্রোল বারের ভেতরে এমন কোন জিনিসটা নাই যে জিনিসটার জন্য আপনাকে প্যালেটে যেতে হবে? প্রত্যেকটা জিনিস কন্ট্রোল বারে খুঁজে পাওয়া যায়। অ্যাকচুয়ালি ইনডিজাইন হচ্ছে এতটাই মানে রিচ কন্ট্রোল বার বা অপশন বার তৈরি করছে যে আপনার প্যালেটের দরকার হয় না। এখানে দেখেন খেয়াল করে, সেই মেনু গুলো যে সরি ক্যারেক্টার প্যালেটে যা যা পাইছিলাম, ফন্ট ফ্যামিলি, স্টাইল, তারপরে তার সাইজ, লিডিং, তারপরে কার্নিং, তারপরে ট্র্যাকিং, এগুলো সবই আছে। ইভেন খেয়াল করে দেখেন এখানে সেই অল ক্যাপস, সুপারস্ক্রিপ্ট, আন্ডারলাইন সবগুলো এখানে পাওয়া যাচ্ছে না? এগুলো সবই এখানে পাওয়া যেত। তো যেটা আপনি ক্যারেক্টার প্যালেটে পাচ্ছেন না সেটা আবার এখানেও পাচ্ছেন। এটা কি সবগুলাই একসাথে মেনু ক্ষেত্রে এরকম?
আমি যেটা ক্লিক করবো, আমি যদি পেন টুল ক্লিক করি, পেন জি। টুলের অপশনগুলো আমি যদি পেন টুল ক্লিক করি তাহলে পেন টুল রিলেটেড যত অপশন থাকা উচিত সবকিছু কন্ট্রোল বারে পাবেন। আপনাকে এক্সট্রা প্যানেল ওপেন করা বা প্যালেট ওপেন করার কোনো একটা প্রয়োজন বোধ হবে না আর কি। তারপরেও অনেক সময় হয়, যে কারণে প্যালেট গুলো রাখা। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেখানেই আসি আবার। খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে টাইপ টুলটা সিলেক্ট করি তখন এইখানে একটা কন্ট্রোল বারে আমরা সবকিছুই পাইতেছি, বাট অনেক সময় ওই জিনিসগুলো খুঁজে পাওয়া যাবে না। খেয়াল করে দেখেন, এখন আর টাইপ রিলেটেড কিছু নেই, ক্যারেক্টার প্যালেটে কিছু নেই, এখন সব প্যারাগ্রাফ রিলেটেড। প্যারাগ্রাফ কখন তৈরি হয়? যখনই আপনি কোনো একটা এন্টার প্রেস করেন তখনই একটা প্যারাগ্রাফ তৈরি হয়। এন্টারের আগের অংশটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ, এন্টারের পরের অংশটুকু হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। তো সেই প্যারাগ্রাফ গুলোকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এই প্যারাগ্রাফ অপশন বার বা প্যারাগ্রাফ প্যালেট। তাহলে প্যারাগ্রাফ প্যালেটটাকে একটু নিয়ে আসি উইন্ডো মেনু থেকে, টাইপ এন্ড টেবিল, সেখান থেকে প্যারাগ্রাফ, কন্ট্রোল অল্টার টি। প্যারাগ্রাফ প্যালেটে যাওয়ার পরে দেখেন, খেয়াল করে এখানে আমাদের সমস্ত কিছুই সেই আগের মতোই। আমি যে কোনো একটা প্যারাগ্রাফে জাস্ট কার্সরটা রাখলাম। এটা এমন না, ম্যান্ডেটরি না যে আপনাকে একটা প্যারাগ্রাফ সিলেক্ট রাখতে হবে, এটা ম্যান্ডেটরি না। প্যারাগ্রাফটার ভেতরে কার্সরটা থাকলেই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট রাখলাম একটা প্যারাগ্রাফে। এটা কি অ্যালাইনমেন্টে লেখা আছে? লেফট অ্যালাইনমেন্ট। আমি যদি চাই এটাকে সেন্টার অ্যালাইন করতে, তাহলে সেন্টার করলাম ওই প্যারাগ্রাফটাই, স্পেসিফিক্যালি ওই প্যারাগ্রাফটাই যে প্যারাগ্রাফে কার্সরটা রাখা আছে, সেই প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাবে। যদি আমি রাইট অ্যালাইন করি তাহলে রাইট, এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট, মানে পুরো প্যারাগ্রাফটা লাস্ট মানে অ্যালাইনমেন্ট হবে হচ্ছে জাস্টিফাই, শেষের লাইনটা গিয়ে হবে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আমরা দেখছি না এরকম এক্সাম্পল? আমরা এরকম এক্সাম্পল দেখে আসছি। তারপরে সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে জাস্টিফাই অল। তাহলে আমরা মোটামুটি এগুলো দেখতে পাচ্ছি। আর একটা আছে হচ্ছে আমাদের জাস্টিফাই অ্যালাইন, সরি রাইট অ্যালাইনমেন্ট বা লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা বলতেছে অ্যালাইন টু স্পাইন, অ্যালাইন টুয়ার্ডস স্পাইন। দ্যাট মিনস স্পাইন কোনটা সেটা আগে চেনার দরকার। এখানে স্পাইন কোনটা? স্পাইন হচ্ছে যেই জায়গাটাতে বাইন্ডিং হয়। আমি যদি অনুপকার কাছ থেকে একটু ধার নেই, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের এফসি, তাই না? এটা হচ্ছে বিসি। এই যে এই জায়গাটা, যেই এরিয়াটাতে আমাদের বাইন্ডিং হচ্ছে, সেই জায়গাটার যেই মানে থিকনেসটা, এই থিকনেস অংশটুকুই হচ্ছে স্পাইন। বোঝা গেছে? থ্যাংক ইউ। এখন এ কি বলতেছে? এই অ্যালাইনমেন্টের কথা হচ্ছে এরকম যে অ্যালাইন টুয়ার্ডস স্পাইন, মানে যেদিকে স্পাইন আছে সেদিকে সে অ্যালাইন করবে। আমি এদেরকে সিলেক্ট করি, আমি ওভারঅল সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যালাইন টুয়ার্ডস স্পাইন এটা যদি দেই, তাহলে খেয়াল করে দেখবেন যেদিকে স্পাইন আছে এই প্যারাগ্রাফ গুলোর স্পাইন কোন দিকে? ডান দিকে। তার মানে এই দিকটাতে হচ্ছে সবাই একদম স্ট্রেট। এই প্যারাগ্রাফ গুলোর বাম দিকে স্পাইন, দ্যাটস ওয়াই এটার সবাই স্ট্রেট। এটা প্রয়োজন হচ্ছে কি, যেদিকে স্পাইন আছে সেদিকে আমি অ্যালাইন করতে চাই। আমার যদি প্রয়োজন হয় উল্টা, যেদিকে স্পাইন নাই তার বিপরীত দিকে, তাহলে আমি করব কি, এটা সরি যেদিকে স্পাইন নাই সেদিকে চাচ্ছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে অ্যালাইন অ্যাওয়ে ফ্রম স্পাইন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাম দিকের পেজ গুলোতে লেফট অ্যালাইনমেন্ট, রাইট সাইডের পেজ গুলোতে রাইট অ্যালাইনমেন্ট। আমরা যদি দেখি এখানে খেয়াল করে, এটা হচ্ছে রাইট সাইডের পেজ, রাইট সাইডের পেজ গুলোতে সবাই একদম ফ্ল্যাশ হয়ে আছে হচ্ছে রাইট সাইডে, আর বাম দিকের যে পেজটা আছে তারা লেফট সাইডে ফ্ল্যাশ হয়ে আছে, বিকজ বাম দিকের পেজের স্পাইন হচ্ছে ডান দিকে, ডান দিকের পেজের স্পাইন হচ্ছে বাম দিকে। তাহলে মোটামুটি আমরা এগুলো বুঝতে পারলাম, তাই না? এবার আসি হচ্ছে এই জিনিসটার কাজ কি, লেফট ইন্ডেন্ট। লেফট ইন্ডেন্টের কাজটা কি? বুঝিনি, আমি কথাটা বুঝিনি, বলেন একটু ক্লিয়ার করে বলেন। বাম দিকে আসলে কতটুকু স্পেস রাখবে? বাম দিকে কতটুকু স্পেস রাখবে, রাইট। আমি যদি একটা প্যারাগ্রাফের বাম দিকে চেপে আনতে চাই, বাম দিক থেকে সে একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়ে তারপরে শুরু হবে প্রত্যেকটা লাইন,
সেক্ষেত্রে কি করব, প্যারাগ্রাফটার উপরে কার্সরটা রাখলাম, রাখার পরে প্যারাগ্রাফ প্যালেট নিয়ে আসলাম, আনার পর লেফট ইন্ডেন্ট ভ্যালুটা আমি ইনক্রিজ করতেছি। দেখেন তো পুরো প্যারাগ্রাফটা বাম দিক থেকে সরে আসতেছে, এটা হচ্ছে লেফট ইন্ডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কোন প্যারাগ্রাফ? এই প্যারাগ্রাফটা। এগুলো কেন ইউজ করার প্রয়োজন হতে পারে? প্রয়োজন হতে পারে হচ্ছে আপনি কোন একটা ব্লক কোট, কোটেশন যেগুলো থাকে সেগুলোকে আপনি একটু সেপারেট করে বোঝাতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই কোটেশন গুলো প্যারাগ্রাফ যেগুলোতে আছে সেই প্যারাগ্রাফ গুলোকে আমরা একটু ডানে চাপায় নিয়ে আসতে পারি, দ্যাট মিনস বাম দিক থেকে স্পেস ছেড়ে দিতে পারি। সিমিলারলি আমাদের প্রয়োজন এটা উল্টা দিকেও হতে পারে, রাইট ইন্ডেন্ট, দ্যাট মিনস আমরা রাইট সাইডে কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছি। এটা যদি আমাদের অ্যালাইনমেন্টটা হয় হচ্ছে জাস্টিফাই অল, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সাইডের থেকে আমাদের জায়গাটা সরে আসছে, তাই তো? এই জায়গাটা সে ব্যবহার করবে না। 1.0625 এটাকে 0 করে দিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট। সেটার কাজ কি হবে, ওই প্যারাগ্রাফটার প্রথম লাইনটাই শুধুমাত্র বামে জায়গা ছাড়বে, আর বাকি লাইনগুলো কি হবে, মার্জিন ওয়াইজ আসবে, তাই তো? তাহলে আমরা একটু দেখি সেটা কেমন হয়। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা লেফট ইন্ডেন্টের ব্যাপারটা বুঝতে পারছি। তারপরে যে আছে সে কি বলতেছে, সে হচ্ছে আমাদের লাস্ট লাইন রাইট ইন্ডেন্ট। তার মানে প্যারাগ্রাফটার শেষ লাইনটার রাইট সাইডে কিছুটা নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখবো, সেই জন্য আমরা ইউজ করব হচ্ছে এই লাস্ট লাইন রাইট ইন্ডেন্ট, এই ভ্যালুটা। এটা খুব বেশি মানে প্রয়োজন হইতেও পারে আবার নাও পারে। প্রয়োজন হতে পারে কিভাবে, ধরেন আপনি এখানে কোন একটা নির্দিষ্ট ডিজাইন কন্টিনিউ করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার লাস্টের লাইনটাতে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখা দরকার। তো তখন আপনি কি করলেন, লাস্ট লাইনের জন্য একটা ইন্ডেন্ট সেট করে দিলেন, এটা হতে পারে। বা কোনো একটা বিশেষ মার্কার রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, তবে খুব বেশি যে প্রয়োজনীয় হবে তাও না। তারপর আছে হচ্ছে স্পেস বিফোর, একটু কনফিউজিং এখানে পরবর্তী দুটো টার্ম, একটা হচ্ছে স্পেস বিফোর আর একটা হচ্ছে স্পেস আফটার। দুটোর জিনিসই মনে হয় যে সেম, বাট দুটোর পারপাস কিন্তু আলাদা। কিরকম দেখেন, আমি এই প্যারাগ্রাফটা আসলে আগে ইন্ডেন্ট চেক করি। এই প্যারাগ্রাফটা যেটার উপরে কার্সর আছে, I remember those times because something, এই জিনিসটা আমি চাচ্ছি যে এর আগের প্যারাগ্রাফ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে, স্পেসিফিক্যালি এই প্যারাগ্রাফটা। তাহলে কি করব, এই প্যারাগ্রাফটার আগে আমি একটা জায়গা সেট করে দিব, যখন এই প্যারাগ্রাফটা আসবে তখন আমি স্পেস বিফোর এই ভ্যালুটা ইউজ করলাম। তাতে করে কি হচ্ছে, এই প্যারাগ্রাফের আগে জায়গা ছাড়তেছে, তাই না? আবার আমার কাছে এরকমও প্রয়োজন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, এই প্যারাগ্রাফটার শেষে আমার আরো কিছু জায়গা ব্ল্যাঙ্ক রাখতে হবে, তখন আমরা ব্যবহার করব হচ্ছে স্পেস আফটার। দেখেন এই প্যারাগ্রাফটা শেষ হওয়ার পরে এবার জায়গা তৈরি করতেছে। তার মানে ব্যাপারটা কেমন আসতেছে, কখনো আমার প্রয়োজন হতে পারে একটা প্যারাগ্রাফের আগে জায়গা ছেড়ে দেওয়া, কখনো প্রয়োজন হতে পারে প্যারাগ্রাফটা শেষ হওয়ার পরে জায়গা ছাড়া। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই। ঠিক আছে, পারতপক্ষে চেষ্টা করবেন স্পেস বিফোরটাকে অ্যাভয়েড করার জন্য, স্পেস আফটারটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আজকে আপনি শিখতেছেন হচ্ছে বেসিক জিনিসটা, কালকে হয়তোবা আপনার শেখার প্রয়োজন হবে হচ্ছে কিভাবে ইবুক বানাইতে হয়। ইবুক, হ্যাঁ, বিভিন্ন ডিভাইস ওরিয়েন্টেড আপনি বইগুলো প্রোডাকশনের জন্য ডিজাইন করতে হবে। সেই সমস্ত ক্ষেত্রে ইবুক গুলো অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে ইপাব নামে একটা স্পেশাল কি বলবো ফাইল ফরম্যাটে, যেটা কিনা HTML CSS ব্যবহার করে, অটোমেটিক জেনারেট করে। সেইখানে স্পেস বিফোর বলে কোনো অপশন তারা ব্যবহার করে না। আলটিমেটলি সবসময় তারা কাউন্ট করে হচ্ছে স্পেস আফটারটাকে। তো আপনার যদি অভ্যাসটা এখন থেকেই তৈরি হয় স্পেস আফটার ব্যবহার করার, তাহলে এটা একটা ছোট হলেও বড় পজিটিভ সাইন থাকবে। তো যাই হোক, আমরা স্পেস বিফোর স্পেস আফটার বুঝতে পারছি। এইখানে দেখেন একটা অপশন আছে যেটাকে বলা হয় ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজটা কি, ফার্স্টের লাইনে আমি চাচ্ছি একটা ক্যারেক্টারকে 2টা বা 3টা লাইন জুড়ে থাকবে। আমরা পত্রিকাগুলোতে বা ম্যাগাজিন গুলোতে এরকম জিনিস দেখে থাকি, তাই না? সেই জিনিসটাকে বলা হয় ড্রপ ক্যাপ। আমি এইখানে এই প্যারাগ্রাফটার আই এই শব্দটুকুকে আপাতত কেটে দেই, রিমেম্বার থেকে শুরু করি, কারণ রিমেম্বারে অনেকগুলো ক্যারেক্টার পাওয়া যায়। প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম নর্মালি কার্সর রেখে। এইবার
আমি ড্রপ ক্যাপ ভ্যালুতে ইনক্রিজ করতেছি। এখানে এন্টারটাকে আমি একটু ডিলিট করে দিই। আমি যখন ড্রপ ক্যাপে রাখলাম 0, তখন দেখছি এটা ইউজুয়ালি যেরকম থাকার কথা সেরকমই আছে। ড্রপ ক্যাপ যখন 1, তখন সে ইন্ডিকেশনটা নিচ্ছে কি এই প্যারাগ্রাফের প্রথম ক্যারেক্টারটা একটা লাইন জুড়ে থাকবে। অ্যাকচুয়ালি সে তাই আছে, তাই না? এটাকে যদি আমি এখন ইনক্রিজ করি তাহলে কি হচ্ছে, 2টো লাইন জুড়ে আসতেছে। এটাকে যদি আরো ইনক্রিজ করি তাহলে 3টা লাইন জুড়ে আসতেছে। এরকম যদি প্রয়োজন হয় তাহলে করবো হচ্ছে ড্রপ ক্যাপ ফাংশনটাকে ইউজ করব। আপনার প্রয়োজন হলো যে না আমি একটা ক্যারেক্টার না, আমি চাচ্ছি আরো 2টা বা 3টা ক্যারেক্টার এরকম হবে, পাশাপাশি 3টা ক্যারেক্টার। তখন কি করবেন, তখন এর পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে ড্রপ ক্যাপ 1 or more ক্যারেক্টার্স। সেই ফাংশনে দেখেন লেখা আছে 1, এই জায়গায় আপনি 2 করে দেন, তারপরে আপনি 3 করে দেন। আপনি এইখানে যে ভ্যালুটা লিখবেন সেটা হচ্ছে কয়টা ক্যারেক্টার হবে, এইখানের ভ্যালুটা হচ্ছে কয়টা লাইন জুড়ে হবে। বোঝা গেছে? গুড। এবার আসি হচ্ছে আমরা আর একটা জিনিসে, যেটাকে বলতেছি আমরা আপাতত এটাকে অফ করি। জি হ্যাঁ, আমি আসতেছি ওখানেই। দেখেন আমাদের গতদিনও মনে হয় একটু আলোচনা করছিলাম এই জিনিসটা নিয়ে। যখন কোনো একটা ওয়ার্ড কমপ্লিট হয় না বা কমপ্লিট হওয়ার জায়গা পায় না, তখন সে কি করে, একটা হাইফেন দিয়ে নিচের লাইনে চলে আসে, তাই না? যেমন এখানে লেখা ছিল মেবি ক্রিসমাস, যেটা MAS এই অপশনটুকু উপরে মানে জায়গা দেওয়া সম্ভব হয়নি, দ্যাটস ওয়াই একটা হাইফেন দিয়ে নিচে চলে আসছে। এটা ঠিক আছে পরীক্ষার খাতার জন্য, এটা ম্যাগাজিন বা বইয়ের ক্ষেত্রে হয়তো বা খুব বেশি মানে সাপোর্ট করার মতো কোনো একটা বিষয় না। তো সেই সব ক্ষেত্রে আমরা কি করব, এই হাইফেনেট এই অপশনটাকে আমরা অফ যদি করে দেই, অবশ্যই ক্যারেক্টারটাকে সিলেক্ট রেখে মানে প্যারাগ্রাফটাকে সিলেক্ট রেখে হাইফেনেট যদি অফ করে দেই, তাহলে কি হবে, কোনো হাইফেনেট ওয়ার্ড থাকবে না ওই প্যারাগ্রাফটাতে, কোনো হাইফেনেট ওয়ার্ড থাকবে না। সে যখনই কোনো হাইফেন দেওয়ার প্রয়োজন হবে সে কি করবে, নিচের লাইনে নিয়ে আসবে, পুরো ওয়ার্ডটাকে ভেঙে আনবে না। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে হাইফেনেট। অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে আমার হাইফেনেট থাকবে কিন্তু মানে তারপর একটা লিমিটে থাকবে, সেই জিনিসটাও করা যায়, সেটা আমরা করবো একটু পরে। হাইফেনেটটা আমরা কি আপাতত এখানে দেখেন কয়েকটা মানে 2টো বাটন আছে, একটা হচ্ছে ডু নট অ্যালাইন টু বেসলাইন গ্রিড, আর একটা হচ্ছে অ্যালাইন টু বেসলাইন গ্রিড। এই মুহূর্তে আমার সমস্ত যতগুলো প্যারাগ্রাফ আছে সমস্ত প্যারাগ্রাফ আছে হচ্ছে ডু নট অ্যালাইন টু বেসলাইন গ্রিড এই অপশনে। আমি যদি এটাতে দেই তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইখানে একটা ভার্চুয়ালি তৈরি করা আছে বেসলাইন গ্রিড, যে গ্রিড অনুযায়ী সে কি হচ্ছে অ্যালাইন করতেছে। দেখেন এখন স্পেস গুলো আগের থেকে অনেক বেশি হয়ে গেছে না? আমি যদি Ctrl+Z দেই তাহলে দেখতেছি যে এদের স্পেস গুলো ছিল খুব ক্লোজ, লিডিং ভ্যালুটা যাই থাকুক না কেন সেই অনুযায়ী সে এখানে সেট হয়েছে। বাট আমি যদি লিডিং ভ্যালুটা দেখি এখানে আছে হচ্ছে 14, তাই না? কিন্তু এই অবস্থায় আমি প্যারাগ্রাফ গুলোকে সিলেক্ট রেখে বেসলাইন গ্রিড যদি অন করি, তারপরে যদি ক্যারেক্টার প্যালেটে গিয়ে দেখি, তাও দেখবো যে এখানে 14.4 এই ভ্যালুটাই আছে, কিন্তু গ্যাপ বেড়ে গেল কেন? গ্যাপ বেড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের বেসলাইন গ্রিড একটা মানে অদৃশ্য জিনিস, যেটার অনুযায়ী সে অ্যালাইন করে ফেলছে। এটা দেখা যায়, হ্যাঁ, এটা একদম যে অদৃশ্য তা না। গাইডস এন্ড গ্রিড, এখান থেকে গিয়ে আমি শো বেসলাইন গ্রিড এটা যদি অন করি তাহলে দেখবো যে আমাদের এখানে এই লাইনগুলো বাংলা খাতার মতো চলে আসছে, এবং সে কি করতেছে, একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখতেছে। ঠিক আছে, একটা মাঝখানে লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখতেছে। এটা দেখলাম কিভাবে, ভিউ থেকে গাইড এন্ড গ্রিড, সেখান থেকে বা গ্রিডস এন্ড গাইড, সেখান থেকে শো বেসলাইন গ্রিড নামে অপশন থাকবে, সেটা অন করে দিচ্ছে। জি, কমানো বাড়ানো যাবে।
এখন আপনার কাছে যদি মনে হয় যে আমার এই বেসলাইন গ্রিডটা অনেক বেশি হয়ে গেছে, তো আমাকে কমাইতে হবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট মেনুর প্রেফারেন্সেস, গাইডস বা গ্রিডস, গ্রিডস এ যাব। গ্রিডস এ গিয়ে এখানে আমাদের আছে হচ্ছে ডকুমেন্ট, কই গেল, ইনক্রিমেন্ট এভরি 12 পয়েন্ট এখানে আছে। আমি যদি এটাকে রিডিউস করে দেই, আমি যদি রিডিউস করি হচ্ছে 6 পয়েন্ট, ওকে করি, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা গ্রিড সে কিন্তু এখন ছোট হয়ে আসছে, তাই না? তো আমি এইভাবে করেও চেঞ্জ করতে পারি। তবে এই ক্ষেত্রে আরেকটা জটিলতা হচ্ছে যে আমার এই লিডিং ভ্যালুর সাথে সে কিন্তু আবার মানে একটা যোগসূত্র আছে, সেটাও ইউজ করতে হবে। তো আপাতত এটা ইউজ না করাই ভালো, এটার জন্য আপনাদের হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবসময় লিডিং ভ্যালুটাকে ব্যবহার করবেন। এই বেসলাইন গ্রিড এটার সাথে অ্যালাইন করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা কন্ট্রোল করতে গিয়ে মাথা খারাপ করার কোনো মানে হয় না। ইন্ডিয়ানদের মধ্যে লেফট ইন্ডিয়ান এবং রাইট ইন্ডিয়ান একসাথে ব্যবহার করা যায়? জি, ইন্ডিয়ান যেটা দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। একই প্যারাগ্রাফে তো হ্যাঁ, এই পাশ থেকেও গ্যাপ তৈরি হবে, এই পাশ থেকেও গ্যাপ তৈরি একই হবে, প্যারাগ্রাফে দিতে পারেন। একই প্যারাগ্রাফে করা যাবে, ঠিক আছে? কেন যাবে না? অবশ্যই যাবে। আমি এদিক থেকে জায়গা ছাড়বো, এদিক থেকে জায়গা ছাড়বো, আমার ইচ্ছা। সেটাই না, আপনি কিন্তু তখন আপনি যখন এদিকে যখন যাচ্ছেন তখন এটাই ও, আমি এটা জিরো করে দিছিলাম, জিরো করে দিছিলাম, হ্যাঁ, বোঝানোর জন্য। আচ্ছা, আমি এটাকে একটু অফ করে দিই। হ্যাঁ, সেখানেই আসতেছি আমি এবার আস্তে আস্তে। কই গেল? দেখেন আপনার এখানে প্যারাগ্রাফ আছে হচ্ছে মোটামুটি, আমি তৈরি করছিলাম 15টা প্যারাগ্রাফ, কিন্তু এখানে যে এতগুলো কেন হলো আমি বুঝলাম না। আচ্ছা, এই প্যারাগ্রাফ গুলোতে, আচ্ছা এটা আমরা গতদিন নিয়ে আসছিলাম যে এইটা সেটা আমার বইয়ের জন্য, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার এখানে বেশ কিছু প্যারাগ্রাফ আছে যাদের কমন কিছু স্টাইল আছে। কিরকম স্টাইল গুলো হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার হবে হচ্ছে মিনিয়ান প্রো এই ফন্টে, রেগুলার সব ঠিক আছে, ফন্ট সাইজ হতে হবে হচ্ছে 13। আমি সবাইকে সিলেক্ট করে একবারে করতে পারতেছি, তাই না? প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে আমার দরকার হচ্ছে 12 পয়েন্ট গ্যাপ প্রয়োজন হতে পারে, বা আমার দরকার হচ্ছে 1.5 ইঞ্চ গ্যাপ, কথার কথা। তো সেই সব ক্ষেত্রে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ এভাবে ধরবো, এভাবে ধরবো, এভাবে ধরবো, তারপরে একটা একটা করে অপশন ইউজ করব? না, সেটা করব না। আমরা সেই জন্য ব্যবহার করব হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইল নামে একটা অপশন আছে, দেখেন আপনাদের মডিউলের ভেতরে, মেবি 4 নাম্বার পয়েন্ট, আজকের 3 নাম্বার পয়েন্ট, ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল দুটোই আছে। আচ্ছা, আমরা উইন্ডো মেনু থেকে স্টাইলস নামে একটা অপশন পাই। উইন্ডো মেনুর আন্ডারে স্টাইলস সাবমেনু, সেখান থেকে আমরা যাব হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে। আচ্ছা, প্যারাগ্রাফ স্টাইল গুলো কিরকম হয় দেখেন, আমার এখানে চ্যাপ্টারের নাম লেখা আছে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ, এটা হবে হচ্ছে মানে 22 পয়েন্টে লেখা, সেন্টার অ্যালাইনমেন্ট হবে, এর নিচে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, তারপরে আছে হচ্ছে চ্যাপ্টারের নাম লেখা, তাই না? চ্যাপ্টারের নাম প্যারাগ্রাফটা হবে হচ্ছে ধরলাম 18 পয়েন্টে লেখা, বোল্ড হবে, তার উপরের নিচে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, ইটালিক হবে, যেরকম আমার ইচ্ছা, আন্ডারলাইন থাকবে, আমার ইচ্ছা মতন আমি স্টাইল করব। তারপরের যেই প্যারাগ্রাফটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, সেখানে ড্রপ ক্যাপ থাকবে, তারপরে নির্দিষ্ট লিডিং থাকবে। তারপরের প্যারাগ্রাফ গুলো আবার কি হবে, অ্যাজ ইউজুয়াল, সবগুলো গতানুগতিক হবে। তো সেই সব ক্ষেত্রে আমার কয়টা প্যারাগ্রাফ স্টাইলের কথা উল্লেখ করলাম আমি, কয় ধরনের প্যারাগ্রাফ? চ্যাপ্টারের নাম্বারের জন্য একটা, চ্যাপ্টারের নামের জন্য একটা, ফার্স্ট প্যারাগ্রাফের জন্য একটা, আবার বাকি প্যারাগ্রাফ গুলোর জন্য আর একটা। নতুন চ্যাপ্টার আসলে আবার এই 4টা প্যারাগ্রাফ আবার ইউজ হবে, তাই না? তো আমি বারবার সবগুলো প্যারাগ্রাফে গিয়ে করাটা কি অনেক বেশি সময় সাপেক্ষ? এই জন্য আমি যেটা করতেছি, দেখেন
এখানে প্যারাগ্রাফ স্টাইল যে প্যালেটটা ওপেন করলাম, সেই প্যালেটের কোনো কিছু কিন্তু সিলেক্ট নাই। কোনো কিছু সিলেক্ট না রাখার আরেকটা উপায় হচ্ছে এরকম, কন্ট্রোল এ, সব সিলেক্ট হলো, কন্ট্রোল শিফট এ, সবকিছু সিলেক্ট হয়ে গেল। মানে আপনি যদি কনফার্ম নাও থাকেন যে আমার কোনো কিছু সিলেক্ট আছে বা নাই, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করলেন, কন্ট্রোল শিফট এ দিয়ে সবকিছু ডিসিলেক্ট করে দিলেন। না, ওয়ার্ডেও মেবি এরকম, আমি সঠিক জানি না ওয়ার্ডের ব্যাপারে। আচ্ছা, এইবার আমরা কি করতেছি দেখেন, প্যারাগ্রাফ স্টাইল প্যালেটের নিচের দিকে এসে ক্রিয়েট নিউ স্টাইল নামে একটা বাটন আছে, এই বাটনে প্রেস করি। এই বাটনে প্রেস করলে আমার এখানে সরাসরি একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি হয়ে গেছে, বাট এটা আমার দরকার না, আমি এটাকে আপাতত ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট। কি করব আমরা, সেটা হচ্ছে এরকম, কিবোর্ডের অল্টার চেপে ধরে তারপরে এই ক্রিয়েট নিউ বাটনে প্রেস করবো। একটু লিখে নেন, নতুন প্যারাগ্রাফ স্টাইল তৈরি করার জন্য অল্টার চেপে ধরে ক্রিয়েট নিউ স্টাইল বাটনে প্রেস করব। তাহলে প্রেস করি সেখানে। এইবার চেঞ্জটা কি আসলো, চেঞ্জটা আসলো হচ্ছে আমাদের একটা উইন্ডো, সেটিং উইন্ডো আমরা পাচ্ছি। অল্টার চেপে ধরে ক্লিক করাতে একটা নতুন সেটিং উইন্ডো পাচ্ছি, যেখানে আমরা কি করব, প্রথমে দেখেন স্টাইল নেম, আমি কি স্টাইল তৈরি করতেছি, আমি ধরে নিলাম এটা হচ্ছে চ্যাপ্টারের নামের জন্য বা নাম্বারের জন্য। তাহলে আমি লিখলাম হচ্ছে চ্যাপ নাম্বার, চ্যাপ্টার নাম্বার এখানে লিখলাম। তারপরে বেসড অন, আমাদের এই মুহূর্তে নতুন মানে কোন ধরনের প্যারাগ্রাফ স্টাইল অলরেডি নাই, দ্যাটস ওয়াই বেসড অন এই অপশনটা এই মুহূর্তে কাজে লাগবে না। নেক্সট স্টাইল কি হবে না হবে সেগুলো আপাতত এখানে কোনো দরকার নেই, আমরা চলে যাব হচ্ছে বেসিক ক্যারেক্টার ফরম্যাটস। বেসিক ক্যারেক্টার ফরম্যাটস এ গিয়ে আমরা কি করতেছি, তার ফন্ট ফ্যামিলি কি হবে সেটা দেখালাম। সে আমার এখানে দরকার হচ্ছে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান সেট করলাম। ফন্ট স্টাইলটা আমি দিলাম হচ্ছে এটার বোল্ড এবং ইটালিক। ফন্ট সাইজ দিলাম এই মুহূর্তে চ্যাপ্টার নাম্বারের জন্য আমি আপাতত দিলাম হচ্ছে ধরেন 18। এখানে লিডিং, ট্র্যাকিং, কার্নিং এগুলো খুব বেশি প্রয়োজন হবে না, এই কারণেই যে আমার এখানে মাত্র একটা লাইনের একটা প্যারাগ্রাফ, তাই তো, সো এখানে এটার প্রয়োজন নেই। তারপরে আমরা চলে যাই অ্যাডভান্স ক্যারেক্টার ফরম্যাটসে। অ্যাডভান্স ক্যারেক্টার ফরম্যাটস হচ্ছে আমাদের হরিজন্টাল স্কেল কতটুকু হবে, ভার্টিক্যাল স্কেল কতটুকু হবে, বেসলাইন শিফট থাকবে কিনা, স্কিউ হবে কিনা, এই সব ব্যাপারগুলো হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার ফরম্যাটের মধ্যে পড়ে। তারপর আসছে হচ্ছে ইনডেন্ট অ্যান্ড স্পেসিং। ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এর কাজ কি আমরা একটু আগে দেখে আসছি, বাম দিক থেকে কতটুকু সরবে, রাইট সাইডে কতটুকু সরবে, ফার্স্ট লাইনে ইনডেন্ট থাকবে কিনা, রাইট সাইডে ইনডেন্ট থাকবে কিনা লাস্ট লাইনের, তারপরে তার প্যারাগ্রাফের শুরুতে কতটুকু জায়গা লাগবে, শেষে কতটুকু জায়গা লাগবে, ড্রপ ক্যাপ থাকবে কিনা, এই ধরনের ব্যাপারগুলো আমাদের ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এর মধ্যেই ছিল। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের ফার্স্ট আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি, লেফট আছে, আমার দরকার এখানে সেন্টার, আমি সেন্টার দিলাম। তারপরে লেফট ইনডেন্ট দরকার নাই, রাইট ইনডেন্ট যদি প্রয়োজন হয় আমরা দিয়ে দিব। তারপরে ট্যাবস, প্যারাগ্রাফ রুল, এরকম অনেক অপশন আছে এখানে, জাস্টিফিকেশন, অনেক কিছু আছে, এত কিছু দরকার নেই আমাদের, আপাতত এই উপরের তিনটা জিনিস হলেই যথেষ্ট। আমি এইবার ওকে করি। একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি হয়েছে, তাই না? আর একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করি, সেটা হচ্ছে চ্যাপ্টারের নামের জন্য। কি করব, অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব। এবার নামটা দিচ্ছি চ্যাপ নেম। বেসিক ক্যারেক্টার ফরম্যাটসে গিয়ে কি করব, তার এটা দিলাম হচ্ছে মিডিয়া প্রো। তারপরে বোল্ড ইটালিক না রেখে শুধু বোল্ড করি, বোল্ড কনডেন্স না, বোল্ড। ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমরা এই মুহূর্তে 24 বা 25, কথার কথা। লিডিং, কার্নিং এগুলোর কোনো প্রয়োজন হবে না। তারপরে আমরা অ্যাডভান্স ক্যারেক্টারসে গিয়ে দেখতেছি কোনো কিছু আপাতত প্রয়োজন নাই, স্পেস, ইনডেন্ট এগুলোতে গিয়ে আমাদের দরকার হচ্ছে কোনটা, সেন্টার, সেন্টারই করা আছে, দিয়ে ওকে করলাম।
তাহলে আরেকটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি হলো, তাই না? এবার আরেকটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করি। অল্টার ধরে ক্লিক, নাম দিলাম বডি টেক্সট। বডি টেক্সট ক্যারেক্টার বেসিক, এটা থাকবে হচ্ছে আমাদের বললাম টাইমস নিউ রোমান, এটা থাকবে হচ্ছে রেগুলার, ফন্ট সাইজ হবে হচ্ছে 12। লিডিংটা দিলাম আমরা এইবার 18 সে, এটা কার্নিং এর জায়গায় দিলাম হচ্ছে অপটিক্যাল। কেস আমাদের নরমাল থাকবে, এখানে অল ক্যাপস স্মল ক্যাপস সবকিছুই আছে। পজিশনটা কি হবে, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এই ধরনের পজিশনের ব্যাপারগুলোর কথা বলতেছে। আন্ডারলাইন স্ট্রাইক তো এগুলো কিছু লাগবে না, আমাদের স্পেস বা এই জায়গাটা একটু প্রয়োজন আছে। অ্যালাইনমেন্ট এবার কি হবে, বডি টেক্সটের জন্য অ্যালাইনমেন্ট লেফট, ইনডেন্ট লেফট সাইডে কোনো কিছু প্রয়োজন হবে না। স্পেস বিফোর লাগবে না, স্পেস আফটার লাগবে। প্রতিটা প্যারাগ্রাফের পরে যদি একটা স্পেস থাকে দেখতে ভালো লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আপাতত দিচ্ছি 0.125 IN, তারপর ওকে করি। কিন্তু মজার কথা হচ্ছে খালি তো প্যারাগ্রাফ স্টাইল তৈরি করে যেতেছে, এগুলোর কাজ কি সেটা তো আর বুঝতেছি না। এবার একটু কাজটা দেখি। আমার এই যে এখানে চ্যাপ্টার 1 লেখা আছে দেখা যাচ্ছে, চ্যাপ্টার 1টা কি, চ্যাপ্টারের নাম্বার। আমি প্যারাগ্রাফটার ভিতরে কার্সরটা রাখলাম, প্যারাগ্রাফ স্টাইল প্যালেট থেকে চ্যাপ্টার নাম্বারের জন্য যে প্যারাগ্রাফ স্টাইলটা তৈরি করছিলাম সেটাতে ক্লিক করি। সে সেন্টার অ্যালাইন হয়েছে, সে 18 পয়েন্টে গেছে, সে ইটালিক হয়েছে, বোল্ড ইটালিক হয়েছে এবং টাইমস নিউ রোমান ফন্টে চলে গেছে, তাই না? এটা হচ্ছে চ্যাপ্টারের নামের জন্য ইন্ট্রোডাকশন। প্যারাগ্রাফটার উপরে কার্সরটা রাখলাম, রেখে কি করলাম, চ্যাপ্টার নেমে ক্লিক করলাম। সে মিডিয়াত প্রো ফন্টে চলে গেছে, সে বোল্ড হয়েছে, সে 25 পয়েন্টে গেছে, তাই তো? এবার এদেরকে সিলেক্ট করি, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কন্ট্রোল শিফট এন্ড বাটন, কন্ট্রোল শিফট এন্ড এই বাটনটা প্রেস করলে কার্সর যেখানে আছে সেখান থেকে শেষ পর্যন্ত লেখা শেষ হওয়া পর্যন্ত সবকিছু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এবার আমরা কি করতেছি, বডি টেক্সট নামে যে প্যারাগ্রাফটা তৈরি করছিলাম সেই প্যারাগ্রাফটাতে ক্লিক করলাম। ক্লিক করার জন্য কার্সরটা রেখে কন্ট্রোল শিফট কিবোর্ডের এন্ড, এন্ড নামের যে বাটনটা আছে দেখেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে একটা করে গ্যাপ তৈরি হয়ে গেছে না? খেয়াল করে দেখেন আমাদের এটা হয়ে গেছে। এখন আমার হঠাৎ করে আবার মনে হলো, আচ্ছা বডি টেক্সটের তো একটা কাজ করলে ভালো হতো, যে প্রথম লাইনগুলো সবাই একটু বাম দিক থেকে চেপে শুরু হবে, বাম দিকে জায়গাটা ছেড়ে তারপরে শুরু হবে। হঠাৎ করে এটা মনে হলো, তাহলে এবার কি করব, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট এ, আবার সবকিছু ডিসিলেক্ট হয়ে গেছে। এইবার আমি চেঞ্জ করতে চাচ্ছি কাকে, বডি টেক্সটকে, তাই না? বডি টেক্সটের উপরে ডাবল ক্লিক করব, তাতে করে আবার সেই সেটিংসটা চলে আসবে। এবার আমাদের দরকার কি, ইনডেন্ট, তাহলে ইনডেন্ট ট্যাবে চলে যাচ্ছি, গিয়ে লেফট ইনডেন্ট দরকার, কিন্তু দরকার শুধুমাত্র ফার্স্ট লাইনে, তার মানে আমাদের দরকার ফার্স্ট লাইন ইনডেন্ট। এটা পজিটিভ ভ্যালু দেই। স্লো কাজ করতেছে, দেখেন খেয়াল করে আমি যখন এখানে কোনো ভ্যালু দিচ্ছি তখন এই বডি টেক্সট ইউজ হয়েছে যেসব প্যারাগ্রাফ গুলোতে, সেসব প্যারাগ্রাফ গুলোতে অটোমেটিক ইনডেন্ট তৈরি হয়ে যাচ্ছে। আমি সরাসরি এখানে 0.25 ইনডেন্টটা অ্যাপ্লাই করি। তাহলে সবগুলো প্যারাগ্রাফ কি হচ্ছে, 0.25 গ্যাপ রেখে তার ফার্স্ট লাইনটা তৈরি করতেছে। তাহলে এই যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা অন্য কোনো জায়গায় কি সম্ভব হইতো? এত সহজে সম্ভব হইতো না যদি আমরা প্যারাগ্রাফ স্টাইল বা এই ধরনের কোনো কিছু ইউজ না করতাম, তাই না? তো এটা একটা পজিটিভ জিনিস। জি, যদি প্যারাগ্রাফ দিয়ে অনেক বডি টেক্সট ইউজ করছি,
প্রথম লাইনটাতে শুধু পরেরগুলো আমার শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফটাতেই থাকবে না, তাই তো? লেফট থাকবে, বাকিগুলো তো থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। হ্যাঁ, সেটার জন্য একটা আলাদা প্যারাগ্রাফ তৈরি করতে হবে, যেটা হবে হচ্ছে বেসড অন। সেটা একটু দেখা দিই। সবগুলো প্যারাগ্রাফে এক্সেল করেছিলাম। আমার জি। কাছে মনে হলো মাঝখানে কোনো একটা প্যারাগ্রাফে আমার একটু ইংলিশ স্টাইল দরকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি আরেকটা প্যারাগ্রাফ স্টাইল নেবেন, ওই প্যারাগ্রাফটাতে মাউসটা রেখে, কার্সরটা রেখে জাস্ট ওই প্যারাগ্রাফ স্টাইলটাকে প্রেস করে দিলে ওই প্যারাগ্রাফটা আপনার চাহিদা মতন স্টাইল হয়ে যাবে। ঠিক আছে? এটা এমন না যে বডি টেক্সটের জন্য সবসময় এই ফরম্যাটে ইউজ করতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা, ওকে করি। সো প্যারাগ্রাফ স্টাইলটা আমি হঠাৎ করে মানে যে কোনো মুহূর্তে কোনো কিছু সিলেক্ট না রেখে যদি তাকে চেঞ্জ করি, তাহলে যত প্যারাগ্রাফ গুলোতে এটা ব্যবহার করা হয়েছে সবাই চেঞ্জ হয়ে যাবে। ডাইনামিক, এটা হচ্ছে তার সবচেয়ে বড় মজা। এবার খেয়াল করে দেখবেন কিছু কিছু জায়গায় আপনার অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে আছে, মাঝে মাঝে এটা দেখা যেতে পারে। যেমন এইখানে আমি তো এতখানি গ্যাপ কোনো প্যারাগ্রাফের নিচে দেইনি, তাহলে এটা কেন তৈরি হলো? এটা তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই হিডেন কোনো প্যারাগ্রাফ অলরেডি আছে, যেটা আমি আসলে এখন পর্যন্ত দেখিনি, যেখানে এন্টার করা মানে দেয়া আছে। তাহলে এটা কিভাবে ফাইন্ড আউট করা যায়? ফাইন্ড আউট করার ওয়ে হচ্ছে টাইপ শো হিডেন ক্যারেক্টার্স। টাইপ মেনুর আন্ডারে শো হিডেন ক্যারেক্টার্স, কন্ট্রোল অল্টার আই, এটা যদি প্রেস করি কিছু মানে স্পেশাল কিছু ক্যারেক্টার এখানে চলে আসবে। দেখেন খেয়াল করে এই বাটনটা, এই সিম্বলটা, এটা ইন্ডিকেট করা হচ্ছে প্যারাগ্রাফ সিম্বল। আপনার অপশন বারে টাইপ টুল যদি সিলেক্ট থাকে, অপশন বারেও দেখবেন যে এরকম একটা মানে সিম্বল আছে যেটা প্যারাগ্রাফ সিম্বলকে মানে সিম্বলাইজ করে। তো এইখানে যখনই আমরা এরকম কোন একটা অপশন দেখবো, তখন বুঝবো যে এখানে একটা এন্টার বাটন প্রেস হয়েছে। যখন এরকম ডট দেখবো, তখন বুঝবো যে এখানে একটা স্পেস প্রেস হয়েছে। আমি যদি এখানে ডিলিট করে এরকম কোনো কিছু যদি দেখি, তাহলে বুঝবো এখানে লাইন ব্রেক দেওয়া হয়েছে শিফট প্রেস করার পর এন্টার প্রেস করে। শিফট এন্টার প্রেস করলে লাইন ব্রেক তৈরি হয়, কোনো প্যারাগ্রাফ তৈরি হয় না। আচ্ছা, তারপরে যদি কোথাও এটা যদি না দেখে আমি যদি এরকম কোন একটা মানে সিম্বল দেখি, তার মানে বুঝবো এখানে একটা ট্যাব বাটন প্রেস করা হচ্ছে। তাহলে এই সিম্বল গুলো দেখেও আমি বুঝতেছি যে কোথায় কি আছে, তাই না? কোন ক্যারেক্টারটা ইউজ করা হয়েছে। তার মানে দেখেন এখানে খেয়াল করে এখানে দুটো কি আছে, এন্টার আছে, প্যারাগ্রাফ তৈরি হয়েছে। তো আমার এখন করণীয় কি? এদেরকে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া। অতিরিক্ত যেখানে আছে সেখানে আমরা ডিলিট করে দেব। তো এইটা একটু খুঁজে পাওয়াটা খুব মুশকিলের কাজ না? এরকম কোথায় কোথায় বাড়তি আছে, পরপর দুটো প্যারাগ্রাফ আছে, বোঝাটা একটু জটিল। সেসব ক্ষেত্রে আমরা যদিও বা মডিউলে নেই, তারপরেও দেখাই, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা অপশন আছে, সেটাকে ব্যবহার করব। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এ এসে আমি খুঁজতেছি কাকে, একটা এন্টার। এন্টার দিব কিভাবে? এন্টার দিলে তো ওকে হয়ে যাবে, তাই তো? এইখানে দেখেন খেয়াল করে একটা স্পেশাল বাটন আছে, এই বাটনে প্রেস করে আমি চাইলে দেখাই দিতে পারি যে আমার এখন কোনটা দরকার। এন্ড অফ প্যারাগ্রাফ, এইটা আমার খোঁজা দরকার। এইটার সিম্বলটা কি? ক্যারেট পি। মানে আমরা ক্যারেটটা তৈরি করতে পারি হচ্ছে শিফট চেপে ধরে 6, এই বাটনটা দিলে ক্যারেট তৈরি হয়, আর পি লিখলাম, তাহলে ক্যারেট পি। আমি খুঁজতেছি কি ডাবল এন্টার, তাই তো? কোথায় কোথায় ডাবল এন্টার আছে, তাহলে একবার একটা প্যারাগ্রাফ, আরেকটা প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ আসলো। এবার যদি আমি ফাইন্ড করি তাহলে খুঁজে পাবো। আমার উদ্দেশ্য কি? চেঞ্জ করা। কিসে চেঞ্জ করব? জাস্ট একটা প্যারাগ্রাফে, তাই না? এইবার আমি চেঞ্জ অল দিয়ে দিই। 16টা অলরেডি পাইছে, 16টা সে রিপ্লেস করছে। আচ্ছা, এটা কি হলো? এটা হচ্ছে যদি দুটো পায়, কিন্তু কোথাও যদি দুটো বেশি থাকে, দ্যাট মিনস 3টা থাকবে সেখানে,
তাহলে আমি অলরেডি দুটোকে রিপ্লেস করছি একটা দিয়ে, তার মানে আরো একটা অতিরিক্ত আছে, তার মানে অলরেডি ডিলিট হয়ে যাচ্ছে ওই জায়গাটা, ব্ল্যাঙ্ক স্পেস কভার হচ্ছে, রাইট, যেখানে ডাবল ছিল সেখানে সিঙ্গেল হয়ে যাচ্ছে। আবার এখন যদি তিনটা থাকতো সেখানে, তাহলে সেটা এখন কি হয়েছে, দুটো হয়েছে, একটা রিডিউস হয়েছে। তার মানে আমাদের এই ফাংশনটা আরেকবার অ্যাপ্লাই করলে সেটা সেরকম যদি কিছু থাকে সেটাও চলে যাবে, তাহলে আবার চেঞ্জ হবে। আরো একটা ছিল, ঠিক আছে, এইবার আর সম্ভাবনাই নাই, এবার আর ওরকম কোনো সম্ভাবনা নেই। তারপরেও আমরা কনফার্ম হওয়ার জন্য আরেকবার প্রেস করি জিরো রিপ্লেসমেন্ট। তাহলে খুব সহজেই আমি ফাইন্ড আউট করতে পারতেছি আমার 1000 পেজের যদি কোনো বই থাকে, সেইখানে প্যারাগ্রাফ ডাবল হয়েছে না ট্রিপল হয়েছে খোঁজার জন্য আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে গিয়ে হিডেন ক্যারেক্টার খুঁজে বেড়াবো না। ফাইন্ড এন্ড রিপ্লেসে এসে কি করতেছি, ফাইন্ড করতেছি প্যারাগ্রাফের শেষের সিম্বলটাকে, সেটাকে রিপ্লেস করতেছি অন্য কিছু দিয়ে, তাই না? তো এইবার আমি ডান করতে পারি। এবার আমি 100% কনফার্ম যে আমার এই বইটাতে কোনো অতিরিক্ত প্যারাগ্রাফ কমান্ড দেওয়া নেই। ক্লিয়ার? গুড। তাহলে প্যারাগ্রাফ প্যালেট শেষ। এইবার আসতে হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট। প্যারাগ্রাফ প্যালেটে আরেকটা জিনিস আছে, আমি একটু দেখাই দিই, না দেখালে আবার পরে জানলে আমাকে বলবেন যে দেখাইনি আমি। তৈরি হয়নি এখনো এরকম কিছু। আচ্ছা, এটা আমি নেক্সট দিনে একটা কারণ দিয়ে তারপরে দেখাই, আজকে দেখালে এটা খুব বেশি ইফেক্টিভ না পাইছি। দেখেন আমাদের এখানে পরপর দুটো লাইনে হাইফেনেট আছে। আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে হাইফেনেট ইউজ করবে, কোনো সমস্যা নাই, বাট একটা নির্দিষ্ট সীমারেখা মেনটেন করতে হবে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আসতে হবে। সেটা কিরকম ভাবে, আমরা এটাকে বডি টেক্সটের ভেতরে রাখছি না, তাহলে আমার বডি টেক্সট প্যারাগ্রাফ সেটিং এ আমি যাই, সবকিছু ডিসিলেক্ট করলাম, বডি টেক্সট প্যারাগ্রাফ সেটিং এ ডাবল ক্লিক করে আমি চলে আসলাম হচ্ছে আমাদের এইখানে দেখেন হাইফেনেশন নামে একটা অপশন আছে। হাইফেনেশন অপশনে আসি, হাইফেনেশন আসার পর আমি বলতেছি হাইফেনেট অন থাকবে, ফাইন। যেই সব ওয়ার্ড অ্যাটলিস্ট 5টা ক্যারেক্টার আছে তাদের সাথে হাইফেনেট ইউজ করা যাবে, আদারওয়াইজ 4টা ওয়ার্ড আছে সেই সমস্ত কোনো ক্যারেক্টারে ওয়ার্ডে হাইফেনেট ইউজ করা যাবে না, 4টা ক্যারেক্টার আছে এমন কোনো ওয়ার্ডে। তাহলে এইটা খুব বেশি কিন্তু ইফেক্টিভ কিছু না, এটা খুব হরহামেশাই আপনি পাবেন। 5টা ওয়ার্ডের ক্যারেক্টারের একটা ওয়ার্ড খুব হরহামেশাই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 8টা ক্যারেক্টার করে দিতে পারি, মানে একটু বড় থাকলো। কারণ হাইফেনেট দিয়ে ধরেন 3টা এক জায়গায় আছে, হাইফেন দিয়ে নিচের লাইনে একটা আছে, ধরেন এটা খুবই দৃষ্টিকটু হতে পারে, বা 4টা উপরে আছে নিচে একটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, 8টা ক্যারেক্টারের একটা ওয়ার্ডকে ফাইন্ড করব। প্রথমে অ্যাটলিস্ট তার 4টা থাকবে। আমার এখানে এসে আমি লিখলাম 4, তাহলে লাস্টে অ্যাটলিস্ট কটা থাকা উচিত, 4টা। তাহলে সেই ভ্যালুটাই লিখি, আফটার ফার্স্ট 4, বিফোর লাস্ট 4। হাইফেন লিমিট, একটা প্যারাগ্রাফে পরপর সর্বোচ্চ কয়টা হাইফেন থাকতে পারে সেই জিনিসটা এখানে জিজ্ঞাসা করতেছে। আমরা চাচ্ছি না যে পরপর দুটো লাইনে হাইফেন থাকুক, সেই ক্ষেত্রে আমরা এখানে করে দিলাম 1। তার মানে একটা প্যারাগ্রাফে না অনেকগুলো হাইফেন থাকতে পারে, পরপর দুটো লাইনে কখনোই থাকবে না, মানে অ্যাটলিস্ট একটা লাইন গ্যাপ হবেই, এর মানে এছাড়া পরপর দুটো লাইনে কখনোই হাইফেন আসবে না। তো আমরা হাইফেন লিমিট করে দিলাম 1। আর আপাতত এখানে কোনো কিছু দরকার নাই, এবার ওকে করি। তবে দেখেন এখানে যেইখানে ছিল হচ্ছে পরপর দুটো লাইনে হাইফেন, সেখানে কিন্তু এখন আর পরপর দুটো লাইনে হাইফেন নাই। এইখানে একটা লাইনে হাইফেন আছে, হচ্ছে ফার্স্টে আছে পাউন্ড, আর এই পাশে গিয়ে আমরা দেখতে পারতেছি 10। হ্যাঁ, মানে 8টা ক্যারেক্টার ছিল এই ওয়ার্ডে, দ্যাটস ওয়াই এটা হাইফেন ইউজ করতে পারছে আমাদের দেয়া অর্ডার অনুযায়ী।
তাছাড়া অন্য কোনো ওয়ার্ডে যেখানে 5টা বা 6টা বা 7টাও আছে তারা কখনোই হাইফেন ইউজ করতে পারবে না। জি, অনেকটা সেরকমই। সো এটা ছিল আমার আরেকটা দেখানোর বিষয়বস্তু গেল। এইবার খেয়াল করে দেখবেন যে আমি যদি কোনো একটা প্যারাগ্রাফে মাউস রেখে তাদেরকে ডাবল ক্লিক করি তাহলে কি হয়, একটা ওয়ার্ড সিলেক্ট হয়। যদি ট্রিপল ক্লিক করি তাহলে একটা লাইন সিলেক্ট হয়। যদি কোয়াড ক্লিক করি তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়। পেনটা ক্লিক করলে পুরো ক্যারেক্টার যতগুলো আছে একটা মানে স্টোরি সবকিছুই সিলেক্ট হবে। আচ্ছা, এইবার আমি যে কোনো একটা জায়গায় সিলেক্ট রেখে Click করার জন্য কি অনবরত click করতে হবে? জি পুরো পেজ মানে আর কি যতদূর থ্রেডিং আছে ততদূর হয়ে যাবে। কতক্ষণ click করতে হবে? Click করতে- 5টা, হ্যাঁ, 4টা ক্লিকে প্যারাগ্রাফ, 2টো ক্লিকে ওয়ার্ড, 3টা ক্লিকে লাইন। আচ্ছা, এবার আমি এই অ্যাপার্টমেন্ট এই ওয়ার্ডটার একটু চেঞ্জ করি। ধরেন আমি এখানের ফন্ট সাইজটা ইনক্রিজ করলাম, ট্র্যাকিংটাকে ইনক্রিজ করলাম। যখনই আমি একটা প্যারাগ্রাফের ভেতরে এসে কোনো কিছু চেঞ্জ আনলাম, খেয়াল করে দেখেন সাথে সাথে আমার প্যারাগ্রাফ যেই স্টাইলটা ইউজ হয়েছিল সেই ইউজ স্টাইলের পাশে একটা প্লাস সিম্বল চলে আসছে। এই প্লাস সিম্বল ইন্ডিকেট করে যে আপনার প্যারাগ্রাফ সেটিং এর ভেতরে আপনি কোনো না কোনো কিছু ম্যানুয়ালি চেঞ্জ করছেন, কোনো না কোনো জায়গায় কিছু চেঞ্জ হয়েছে যেটা সেভ হয়নি। তাহলে আপনি কি করতে পারেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে এই মেনুটা প্যারাগ্রাফ স্টাইলটা সিলেক্ট রেখে প্যারাগ্রাফ স্টাইল মেনুতে গিয়ে ক্লিয়ার ওভাররাইড এই অপশনটাকে ইউজ করতে পারেন। ক্লিয়ার ওভাররাইড, তাহলে কি হবে, তাহলে আপনি যেই জিনিসটা চেঞ্জ করছিলেন সেটা ক্যান্সেল হয়ে তার ডিফল্ট সেটিং এ চলে যাবে। মানে আপনি যেই সেটিংটাকে ডিফল্ট করে দিয়েছিলেন সেটাতে চলে আসলো। বাট কথা হচ্ছে আপনার ওই জিনিসটাও দরকার, আবার এই সেটিংটাকেও একদম মানে কোনো ইরর ফ্রি রাখা দরকার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করলেন, চেঞ্জ করেন যা করার, যেগুলো চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করতেছেন, ধরে নিলাম এরকম। এই অবস্থায় আপনি চলে যান ক্যারেক্টার স্টাইল, উইন্ডো থেকে স্টাইলস, সেখান থেকে ক্যারেক্টার স্টাইল। ক্যারেক্টার স্টাইলে গিয়ে সিমিলারলি অল্টার ধরে ক্লিক করেন, ফাংশনটা আসবে, আপনি নাম দেন। আপনি নাম দিলেন, ধরে নেন এটা স্পেসিফিক্যালি আপনি নাম দিতে পারেন এরকম যে যেই ধরনের স্টাইল তৈরি করতেছেন, এটা হচ্ছে লার্জ অ্যান্ড ওয়াইড, হ্যাঁ এরকম কিছু একটা দিলেন, লার্জ ওয়াইড। তাহলে দেখেন খেয়াল করে আপনি যেহেতু প্যারাগ্রাফটাতে একটা নির্দিষ্ট ওয়ার্ডকে সিলেক্ট রাখছিলেন, তার যেই ফরম্যাটিংটা ছিল সেই ফরম্যাটিংটা অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে, যেহেতু আপনি একটা কিছু সিলেক্ট রেখে তারপরে এই ফাংশনটাতে আসছেন। সেম কেস প্যারাগ্রাফ স্টাইলের ক্ষেত্রেও হবে। এবার আমি যদি ওকে করি, তারপরে এই জিনিসটাকে অ্যাপ্লাই করি সেখানে, এবার প্যারাগ্রাফ স্টাইলে যাই, দেখেন তো খেয়াল করে সেখানে কোনো প্লাস সিম্বল আছে, প্লাস সিম্বল নাই। এইবার কি হচ্ছে ঘটনাটা, সে বলতেছে এরকম যে ঠিক আছে এই প্যারাগ্রাফ স্টাইলটা তো আছেই, এর সাথে বাড়তি হিসাবে একটা ক্যারেক্টার স্টাইল অ্যাড হয়েছে। এই প্যারাগ্রাফটা সে একটা অংশ, এটা এখন সংঘবদ্ধভাবে কাজ করবে। এটা কেন প্রয়োজন হয়, প্রয়োজন হয় হচ্ছে এরকম, ধরেন আপনি কোন একটা সাইন্টিফিক নেম সেটাকে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন। সাইন্টিফিক নেম গুলো কেমন হয়, একটু চিকন হয়, একটু ইটালিক হয়, তাই না, আলাদাভাবে তাদেরকে উপস্থাপন করা হয়। তো এরকম মানে অজস্র নাম আছে আপনার পুরো বইটাতে, কিন্তু সবগুলো প্যারাগ্রাফে তো পাওয়া যাবে না। তখন আমরা সেটাকে একটা স্পেশাল ক্যারেক্টার স্টাইল হিসাবে তৈরি করি, কোনো প্যারাগ্রাফ স্টাইল না, কারণ ওই লেখাগুলো থাকে হচ্ছে নির্দিষ্ট একটা প্যারাগ্রাফের ভেতরে, তাই তো। দ্যাটস ওয়াই সেটা একটা প্যারাগ্রাফ স্টাইল তৈরি করলে কাজ করবে না, সেটাকে তৈরি করতে হবে ক্যারেক্টার স্টাইল দিয়ে। লেকচার আপাতত এতটুকুই, একটা জিস্ট দেই, সেটা হচ্ছে প্যারাগ্রাফ মানে ক্যারেক্টার প্যালেট থেকে শুরু করি। ক্যারেক্টার প্যালেটের কাজ হচ্ছে আমাদের পুরো ক্যারেক্টার গুলোকে কিরকম দেখা যাবে সেই জিনিসগুলো আমরা সেট করতে পারি ক্যারেক্টার প্যালেট থেকে। একটা প্যারাগ্রাফ কেমন হবে দেখতে সেটা আমরা সেট করতে পারি হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট থেকে। পুরো
প্যারাগ্রাফ গুলোকে আমরা ভেঙে মানে সর্ট আউট করে ফেলতে পারি কয়েকটা প্যাটার্নে, কয়েকটা স্টাইলে। সেই স্টাইল গুলো আমরা স্টোর করে রাখার জন্য ব্যবহার করতেছি প্যারাগ্রাফ স্টাইল। একটা প্যারাগ্রাফ স্টাইলের ভেতরে আমার যদি স্পেসিফিক কোন একটা ক্যারেক্টারকে বা মানে এই ধরনের বেশ কিছু ক্যারেক্টারকে স্টাইল করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ক্যারেক্টার স্টাইলে, তাই তো? এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার স্টাইল। এখন যতটাই এটাকে লাইট ওয়েট মনে হোক না কেন, একটা বই তৈরি করার জন্য সবচেয়ে বেশি হেল্প যদি কেউ করে সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। সবচেয়ে বেশি আপনাকে এটা হেল্প করবে। কেন করবে সেটা আগামী ক্লাসে আমরা দেখতে পারবো। তার মধ্যে ছোট কিছু জিনিস বলে রাখি, যেমন আপনি একটা টেবিল অফ ইন্ডেক্স, যেটা আর কি টেবিল অফ কন্টেন্ট, সরি ইন্ডেক্স যেটা, সেটা যদি তৈরি করতে যান আপনার প্যারাগ্রাফ প্যালেট লাগবে, সরি প্যারাগ্রাফ স্টাইল লাগবে। আপনি যদি পেজ নাম্বারিং করতে যান ডাইনামিক্যালি, আপনার প্যারাগ্রাফ স্টাইল লাগবে। আপনি রানিং হেডার, দ্যাট মিনস প্রত্যেকটা চ্যাপ্টার আপনি যে পড়তেছেন, কোন চ্যাপ্টার পড়তেছেন সেটার যে একটা হিন্টস থাকে পেজের উপরে, সেই জিনিসটা যদি করতে চান তাহলে আপনাকে প্যারাগ্রাফ স্টাইল হেল্প করবে বা ক্যারেক্টার স্টাইল হেল্প করবে। সো ওভারঅল এই জিনিসগুলো ডাইনামিক ফাংশন ব্যবহারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো মানে এখন যতই বোর হন না কেন, বাসায় গিয়ে অবশ্যই এটাকে একবার করে প্র্যাকটিস করবেন। বাকি আছে আজকে হচ্ছে টেক্সট ট্র্যাপ। টেক্সট ট্র্যাপটা দেখার মতো যদি শরীরে এনার্জি থাকে তাহলে দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আগামী ক্লাসে শেষ করব। যেমন প্যারাগ্রাফ কালেক্টটা আমরা রেডি করলাম, ওটা জি। কি মানে আমরা যেমন ড্রাফট স্টাইলে যেমন ড্রাফট সেট করেছিলাম, এটা তো এরকম হয়েছে? না, এই ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টে শুধুমাত্র থাকবে, অন্য কোনো ডকুমেন্টের ক্ষেত্রে আপনি এটা মানে খুব একটা ইউজ করতে পারবেন না। তবে তারপরে একটু দেখা যেতে পারে যায় কিনা। না, এটা সেভ করে রাখার মানে অন্য ডকুমেন্টে ইউজ করার মতো কোনো অপশন নেই। ঠিক আছে, তো যাই হোক আমি তাহলে